যেহেতু পাপিয়ার সাথে আমার পরিচয় ছিল না, কিন্তু পাপিয়ার আমি অসংখ্য ছবি যেকোনোভাবে তুলতাম আরকি, হ্যাঁ? পাপিয়া মূলত এসছিল হলো নাজমা, তারপরে অপু উকিল এটাকে পিক করে নাই। ওদের ভিতরে এই সম্পর্কটার ভিতর দিয়ে তারা নানান ধরনের মানুষকে ব্ল্যাকমেইলিং শুরু করে। তারা এটা সম্পর্ক গড়ে তোলে নূর আলীর সাথে। নূর আলী তার হোটেলে আশ্রয় দেয় এটা ব্যবসা-বাণিজ্য উদ্ধারের জন্য, বড়, বড় কন্ট্রাক্ট এর জন্য। ধীরে, ধীরে সেখানে আমি আরো গভীরে গিয়ে দেখি যেখানে বড়, বড় মন্ত্রী, এমপিরা এখানে যাতায়াত করে এবং এখানে তারা সেক্স বাণিজ্যের মধ্যে জড়ায় গেছে। এখানে এই সব বিষয়গুলো জানে হলো অপু উকিল, নাজমা, সাবিনা আক্তার তুহিন। এই ৩ জন হলো এই সিন্ডিকেটটা চালায়। এদের উপরে আছে শেখর। শেখরের একজন কেপ আছে, সে এমপি বর্তমানে ছিল। তার নাম হলো কহিলি কুদ্দুস। নূর আলীর সাথে ভিডিও আমি ছেড়েছিলাম, আপনারা দেখছেন সেটা। আলোচিত ব্যবসায়ী নূর আলী। কিন্তু স্পেশালি আমি এগুলা ধরেন মোটামুটি আমি শেয়ার করে দিতাম। অনেকের সাথে অনেকে আওয়ামী লীগের লোক নেতাকর্মীরা আমাকে বিভিন্ন ভিডিও দেয়া শুরু করল। এই সন্দেহ থেকে অপু উকিল আমাকে ফোন দিলেন যে, "আপনি আমার বিরুদ্ধে এভাবে লাগলেন কেন? আপনি আমাকে গডমাদার বলছেন কেন?" তখন তারা আমাকে বলল যে, "আপনার অফিসে আওয়ামী লীগের লোকজন সহ আমরা আসবো। আপনার সাথে এটা অফ করতে হবে আপনাকে।" আমি বললাম, "মোটেও না। এটা অফ করার কিছু নেই। আমার কাছে যাবতীয় যা আছে আমি সব প্রকাশ করব এখন।" উনি আমাকে ঘুমের দিনের আগের দিনে কল দিলেন। ইতিমধ্যে মেহেরপুরের লোকজন আমাকে, আমার বাড়ি মেহেরপুর, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন দুদুল, তার নাম যখন আমি প্রকাশ করি তখন আমি টার্গেটে চলে গেলাম। এনএসআই এর এক ভদ্রলোক আমাকে বলল, "আপনার কিন্তু বিপদ আসছে খুব।" এনএসআই এর সচিবালয়ে উনি ফরহাদ সাহেবের খুব কাছের। এরপরে তো আওয়ামী লীগের অফিসে নাজমা ফোন দিয়ে বলছিল, "আপনি কাজটা ঠিক করছেন না। আপনি কিন্তু বাঁচতে পারবেন না।" তারপরে বললাম, "ঠিক আছে, আপনাদের যদি সাহস থাকে আপনি আমার অফিসে আসেন।" তখন তারা আমাকে একটা টাইম দেয়। ঠিক ৫ টায় তারা আমার অফিসে আসবে। ঠিক ৫ টা। তা আমি ৩ টার সময় বের হয়ে আসলাম বাসা থেকে আমার মেয়েকে স্কুল থেকে ড্রপ করে। এই আসার ভিতর পর আমার অফিসে একজন ফটো জার্নালিস্ট, সে রয়ের সোর্স ছিল। রয়ের সোর্স। ডাইরেক্ট রয়ের সোর্স। তাকে আমি পরিচয় করে দিয়েছিলাম বহু জায়গাতে। মুজাহিদ আগে কাজ করতো জাহিদ এই দিনই, পরে রয়ের সাথে কানেক্টেড হয়ে যায়। অনেকদিন পর হঠাৎ সে মুজাহিদ আমার অফিসে চলে আসে ৪ টার সময়। একটা পর্যায়ে এসে বলল, "আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি তো কথাগুলো বলতে চাই।" আমি কিন্তু বুঝতে পারিনি সে ইনফর্মার হয়ে এসছে, আমাকে গুম করার সাহায্যকারী হিসেবে এসছে। যখন ৬ টা বেজে গেল, নামাজ পড়লাম মাগরিবের। নামাজ পড়ে আমি নেমে আসলাম তার সাথে। তা আমি বাংলা মোটরের রাস্তায় আমার অফিস থেকে নেমে বাংলা মোটরের দিকে যাচ্ছিলাম আরকি আমার ওই লোন দিয়ে। এর মাঝখানে সে আমাকে বলতেছে যে, "আপনি অপু উকিল, তারপরে হলো ওই যে মন্ত্রী এমপির বিরুদ্ধে আপনি এসব ছবি ছাড়ছেন, এরকম ভিডিও ছাড়তেছেন বলে শোনা যাচ্ছে।" সে বলল, "ভেবে দেখেন কিন্তু। আমার মনে হয় আপনার সমস্যা হয়ে যাবে।" তো এই জায়গা থেকে আমি যখন নেমে আমি মোটরসাইকেলের পিছনে বসে ২ টা স্ট্যাটাস দিলাম, একটা ছবি ছাড়লাম। লিখলাম যে, "আমি ফাঁসির জন্য প্রস্তুত। শিশু একাডেমির মোড়, শিশু একাডেমির গেট, এইখানে আমাকে ঘাট করে ঘিরে ফেলল।" আচমকা দেখি যে ৬-৭ টা মোটরসাইকেল আমাকে ঘিরে ফেলে দিল আমার মোটরসাইকেল ধাক্কা মেরে। তা আমি তো পড়ে গেলাম। পড়ে যাওয়ার সাথে, সাথেই দেখি যে ওইগুলা মোটরসাইকেল দাঁড়ায় ঘেঁটাঘাট দেখি যে সাদা পোশাকের লোকজন আমাকে তুলে নিল। তুলে নিয়ে আমাকে ওই একদম গেটের মুখে ঠেকাই দিল। ইতিমধ্যে আমার পিছনে হ্যান্ডকাপ দিয়ে ফেলছে। তখন আমি চিৎকার করছি, "আমি সাংবাদিক, আমি সাংবাদিক, আমি সাংবাদিক। আপনারা কারা? আপনারা কারা? আমাকে না আমি তো সাংবাদিক ভাই, আমাকে পিছন মোড়ে দিচ্ছেন কেন?" এবং চিৎকার করছি আর আমাকে বাড়ি মেরেছে। পিস্তলের মানে রিভলভারের বাট দিয়ে বাড়ি মেরেছে কাঁধে, কান বরাবর। পাশের যিনি দোকানদার তিনি দেখছেন, তিনি বয়স্ক লোক, মুরুব্বি। আমি যখন চিৎকার করছি, এই পর্যন্তই আমি চিৎকার করছি। এরপরের ঘটনা হলো দেখলাম যে ২ টা মাইক্রোবাস আসলো। একদম সোজা হাইকোর্টের বরাবর নিয়ে সোজা নিয়ে চলে গেল একেবারে আপনার ওই মগবাজারের ফ্লাইওভার। যখন ডিবিও অফিস পার হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি ভয়ংকর ভয় পেয়ে গেছি যে আমি গুম হয়ে যাচ্ছি, আমি নিশ্চিত হয়ে গেলাম। তখন আমি ধরেন, "এই তো ভাই", আমি বলছি যে, "এই যে ভাই, এই যে আমার তো ডিবি অফিস, আমাকে ডিবি অফিসে নেন। আমাকে কোথায় নিচ্ছেন আপনারা? কারা, কারা, কারা?" তারা আমাকে নিয়ে গেল ঠিক একরের জায়গা। সেটা হলো যে তেজগাঁ মোড়ের যে পেট্রোল পাম্প আছে তার বাম পাশে একটা গলি আছে।
সেই গলিটা ঘুটঘুটে অন্ধকার। সেখানে আমাকে দাঁড় করাইলো। দাঁড় করায় আমার মোবাইল ফোন দুটো ১ম এ নিয়ে নিল। আমি কিছুই দেখছি না। আমাকে এবার ২ জনা ২ হাত ধরে আমাকে নিচে নিয়ে যাচ্ছে আস্তে, আস্তে কোন একটা বিল্ডিং এর নিচে। বিল্ডিং এর নিচে নিয়ে যাচ্ছে। আমি তখন অনেকটা জ্ঞান হারার মতো অবস্থা হইছে আমার। তো সেখানে নিচে যাওয়ার পর আমাকে মনে হয় একটা রুম মনে হয় খুব অপরিষ্কার ছিল। আর যেটা দেখছিল সেটাও অপরিষ্কার। আমি যেখানে ছিলাম সেটা হলো একটা হাফ ডান সেল। মাথা খাড়া করে দাঁড়ানো যায় না। সাইডে বসা যায় না, ফিরা যায় না, ঘোরা যায় না। স্মল as like 3 ফিট হতে পারে। এবং আমি মাথা আর উঠাইতে পারছি না। তখন বসারও কোনো ব্যবস্থা নেই। পিছনে হ্যান্ডকাপ ১ম অভিজ্ঞতা জীবনে পিছনে হ্যান্ডকাপ দিয়ে আমাকে এভাবে বেঁধে রেখছে। মুখে জম টুপি। তখন আমার টুপিও খোলেনি। তো যথারীতি তারা আমাকে টুপি দিয়েই আমাকে ওভাবে ফেলে রেখে দিল। ২-৩ জন এসে আমাকে লাত্থালাত্থি শুরু করল। ঠিক আছে? আমি ধরেন চিৎকার তো আর করা নেই, আমার সুযোগ নেই। তখন চিৎকার করছি কিন্তু আমার তো চিৎকার করতে ভয় লাগতেছে। আমি জ্ঞান হারায় গেলাম আমার ওখানে। এরপরে আমি কখন আমার ঘুম ভাঙলো আমি জানি না। খুব আমি ক্লান্ত। তখন ওরা তখন আমার হাত খুললেন একজনা খাওয়াই দিল আমারে। জোর করে খাওয়াচ্ছে। আমি দেখছি যে কি খাওয়াচ্ছে আমি বুঝতে পারছি না। আমি ভয় পাচ্ছি যে বিষ-মিষ খাওয়াই দিচ্ছে কিনা খাবারে। আমি ওই করছি তখন আমাকে মারতেছে। তখন আমাকে মার দিচ্ছে যে, "খা!" অনেক জোরে ধমক দিচ্ছে। আমি তখন ভয় পাচ্ছি তখন। আমার আর খাবার ঢুকছে না ভেতর গলা দিয়ে। মারতেছে আর জিজ্ঞাসা করতেছে বিভিন্ন এই যে ২৬ জন ৩৬ জনের বিষয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে। লিস্ট অনুযায়ী তারা আমাকে জিজ্ঞাসা করতেছে। তো এভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক কার সম্পর্কে কি জানি, কার কি আছে এগুলো সব যখন আমরা জানি। আমি বললাম, "সবই জানেন আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন, কষ্ট করে মারতেছেন এটা হলো আপনাদের।" পরে যখন আমাকে তারা টর্চার শেষ করার পর আমি এর মধ্যে তো বলি যে মাথার উপরে আমার কত হাজার পাউন্ড পাওয়ারের আছে আমি জানি না। আমার মগজ গলে বের হয়ে যাইতেছে মনে হচ্ছে। যিনি জিজ্ঞাসাবাদ করছিলেন তিনি আমাকে বললেন, "একে ইলিয়াস আলী এবং সালাউদ্দিনের লাইনে দিয়ে দাও।" আমি তো খুব ভয় পেয়ে গেলাম যে তাদের ক্ষেত্রে কি ঘটছে আমি তো জানি না। তবে আমার ভিতরে শঙ্কা তৈরি হয়ে গেল আমি ক্রস ফায়ার করবে আমাকে। হ্যাঁ, আমার অলরেডি আমি পঙ্গু হয়ে গেছি। তখন আমার আর উঠে দাঁড়ানোর শক্তিও নাই। কিছু করার শক্তি ছিল না। করে ওরা ২ জন না ৩ জনে মিলে তুলে নিয়ে মরা লাশের মতো করে নিয়ে এসে রুমে ফেলে দিচ্ছিল। হাঁটু বাঁধা অবস্থা। এখানে আমি অনেকদিন ছিলাম তো আমার হাঁটুটা মনে হয় অনেক টর্চার করছে। হাঁটুর ভিতরে এখনো পচা। ওই এটা গ্যাংগ্রিনের টান নিছে ডান পাটা আমার। জমটপি পড়ানো আছে। চোখে আবার আরেকটা এক্সট্রা বাঁধা আছে। খুব যন্ত্রণা করে চোখে। ঠিক আমার এই জাস্ট কোন রকম আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারি। মুখ দিয়ে। তো এইভাবে আমাকে নিয়ে চলে গেল। নিয়ে গিয়ে ওরা আ সিঁড়ি দিয়ে উঠালো আরেক জায়গাতে। ফের ওই আমি বুঝছি আমাকে সিঁড়ি দিয়ে উঠাচ্ছে ওরা ধরে, ধরে। ২ তলায় উঠালো। ২ তলা হবে ওটা। ওটা ২ তলা নিশ্চিতভাবেই ২ তলা। অন্য জায়গা অনেক দূরে এসে নিয়ে গেল আসলে। এইখানে আসার পর উম আমি ঢুকাইলো ন্যাংটু করে ফেললো আমাকে ১ম এ। আগেও ন্যাংটু করেছে। উলঙ্গ করছিল তো আ আমি অনেক লজ্জা পেয়েছিলাম কিন্তু কিছু করার নেই আমার। তো সেই রুমে ঢুকানোর পর সেখানেও আর আমার ওই সাফোকেশন হওয়া শুরু করলো। নিঃশ্বাস আমি নিতে পারি না। অনেক কষ্ট হয় আমার। ওই এক ধরনের লাথি মারার মতো করে ফেলে দিয়ে চলে গেল। তো ওখান থেকে আমি মনে হয় তারপরেও আবার ওখানেও আমি জ্ঞান হারিয়ে গেলাম। চলে যাওয়ার পর এভাবেই আস্তে, 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 আস্তে দিন যায়, রাত যায়। আমি উম একটু নড়াচড়া করা শুরু করি যে আমি শুতে পারি না। মাথার উপরে যেহেতু মাথায় কোনো বালিশ নাই, কিচ্ছু নাই। পিছনে হ্যান্ডকাপ হলে এটা আপনি যদি কখনো টেস্ট করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে শোয়া যায় না। কাঁথেও শোয়া যায় না, চিত হয়েও শোয়া যায় না। উপর হয়েও শোয়া যায় না। তো এক ভয়ংকর টর্চারের মধ্যে দিয়ে ধরেন ওই সাউন্ড টর্চার শুরু হলো রুমের ভিতরে। সাউন্ড ভয়ংকর শব্দ কান-মান ফেটে ফুটে বের হয়ে যাইতেছে মনে হইতেছে। তো লাস্টে আমাকে ওই দেখতাম যে সামনে মনে হয় ফ্যান ঘুরছে। এটা আমি
সাম টাইম ফ্যান ঘুরছে, আবার ফ্যান চলে যায়, গায়েব হয়ে যায়। এটা তো দেখতে পাচ্ছিনি। তো হঠাৎ একদিন বলছে যে রোজা, ইফতারি এই কে রোজা রাখবি? বল। আমি বললাম রোজই তো রোজা রাখি আমি। তো রোজার মাসের এরকম নামাজ পড়ি। তো একদিন আমি পিছনে তো হ্যান্ডকাপ আর চোখ বাঁধা। তো একদিন আমি সিজদা দিতে গিয়ে দুম করে পড়ে গেছি। মানে ঢিপ মেরে দিছি। এক শব্দ হয়েছে। এই সময় ভিতরে ঢুকছে, ঢুকে আমাকে অনেক মার দিছে। তখন আমি বলছি, "আল্লাহ আমাকে বের করে দেন।" ওদেরকে বলছি, "ভাই আমাকে মেরে ফেলেন, নাহলে আপনারা আমাকে একটা কিছু করেন।" উম তখন ওই মারছে, আমি যে সিজদা শব্দ হয়ে গেছে, ধুড়ুম করে পড়ছি তো আমি বুঝতে পারিনি আরকি। তখন আল্লাহ বলে উঠছি। এই সময় আমাকে খুব মারতেছিল। এরপরে আমি আল্লাহকে অনেক, অনেক বসে অনেক কাঁদছি, "আল্লাহ আমাকে মেরে ফেলেন। না আমার জানটা কবজ করে নিয়ে চলে যান।" আমার কিন্তু মোবাইল নিয়ে নিচ্ছে দেখুন। আমার মোবাইলে অনেক কিছু ছিল। একেবারে অনেক মন্ত্রী, এমপির ভিডিও ছিল। এগুলো তারা নিছে। তাদের কাছে আছে। ১০০% আছে, ১০০% আছে। আমি বলব যে আয়নাঘর যদি হয়ে থাকে সেটা হলো যে আমি দোতলায় যেই বিল্ডিংটায় ছিলাম, ২ তলা, ২ তলা। সেখানে একটা সিঁড়ি ছিল, সিঁড়ি। শাহবাগের যে ব্রিজে ওঠার সিঁড়ি, এইরকম সিঁড়ি দিয়েই আমাকে উঠায় নিয়ে গেছে। এই জাতীয় সিঁড়ি আছে সেখানে। এই জাতীয়। একদম হুবহু। উপরে শেড আছে। বলবেন কিভাবে? আমি দেখে ফেলছি। ওখানে তো কোনো জানলা দরজা নাই। তো ওই ফ্যান দিয়ে বাতাস দেয়। অক্সিজেন শর্ট হয়ে ওই টর্চার মনে হলে তো আপনি আমার অনেক ব্লিডিং হইছে, অনেকবার রক্ত বের হইছে। মুখ দিয়ে হইছে, নাক দিয়ে হইছে। ডাক্তার নিয়ে এসছে। ঠিক যে সময় আমাকে বের করেছে, পরের দিন আমাকে বের করে ফেলল ফের। এমন জোরে গাড়ি টান মেরেছে, এ আপনি ধারণাও করতে পারবেন না। আমি ভাবছি গাড়ি কোন দিকে যাচ্ছে? আমাকে কোথায় রেখেছিল? তো গাড়িতে যখন একটা বাঁশ ছাড়ের তলে আমাকে নামাইছে, দাঁড় করাইছে। যখন আমাকে বের করছে আমার তো ধরেন জান উড়ে চলে গেছে সাথে, নাকি? জান উড়ে গেছে সাথে। তো এইভাবে করতে ঘাটে এসছে। ঘাটে পৌঁছা যেই বলছে ৫ নম্বর ঘাট। আমার ৫ নম্বর ঘাট, ৫ নম্বর ঘাট তো আমার বাড়ির এলাকা। বাংলাদেশে তো কোনো ঘাট ৫ নম্বর ঘাট নেই। ঠিক আমি ওই যখন ফেরিতে উঠেছে তখন আমি বুঝতে পারলাম যে না আমাদের অঞ্চলের গাড়ি বা আমাদের অঞ্চলে ফেরি। এটা ফেরি ক্রস করল। কোন এক জায়গায় একজন নামলো মাগুরার পার হয়ে সামান্য একটু দূরে একটা ছেলে নেমে চলে গেল। সে গাড়ির ভিতরে আলাপ করছিল তার মার কাছে যাচ্ছে ছুটিতে। খালে ফেলে দিল আমাকে নিয়ে গিয়ে। ভট করে শব্দ আসতেছে গাড়ির। আসলো এসে আমাকে পানি থেকে তুলে নিয়ে আসলো। ছবি তুললো। আমার ছবি আছে। যে বিডিআর অফিসার আমাকে নিয়ে চলে গেল থানায়। আমি জানি না কোথায় নিয়ে যাচ্ছে সে। আমাকে যখন নিয়ে গেল বলল, "এটা বেনাপোল থানা।" কে বললেন? এসআই সাহেব বললেন আমারে। তাকে দিয়ে মামলা লিখাইতে যাই। অনেক বড় মামলা। আমি বোমা আনতাছি, আমি গুলি আনতাছি এরকম কিছু নিয়ে একটা হিসাবে আমাকে মামলা দিতে চাই। ওই লোক আর রাজি হয় না। আল্লাহর কি রহমত, ওই লোক আর কোনভাবেই রাজি হয় না। ওই লোকের উনি আমাকে বলছেন যে উনার আর ২ মাস চাকরি আছে তাই এই মামলা উনি নেন। উনি আমাকে বলছে, "আপনি পাগলের অভিনয় করেন এখানে ভাই?" আমি বললাম, "ভাই আমি তো পাগলই হয়ে আছি। আমি তো চিনছি না কোথায়। আমার চোখটা খুলে দেন।" তখন উনি আমার নিজ হাতে চোখটা খুলে দিছেন। আর খুব বকাবকি করছেন। জানি না সাজানো কি কিছু তো আর জানি না আমি এটা। বলছে যে কিন্তু পরিষ্কার তিনি কলকাতার ভাষায় কথা বলছেন। পরিষ্কার কাচের মতো। যেহেতু আমার বাড়ি বর্ডার মেহেরপুর। আমাকে পাস করিয়ে দিতে চেয়েছিল এটুকুও আমি বুঝেছি। কিন্তু করোনাকালীন ওই গেটটা বন্ধ ছিল। বর্ডার পুরা সিলগালা ছিল সেই ৩ তারিখে। স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি আমার ওয়াইফকে বলেছেন যে, "সে তো অনেক মানুষের বিরুদ্ধে লেগেছিল, অনেক মানুষ তার বিরুদ্ধে। আমি সবাইকে ম্যানেজ করতে পেরেছি। কিন্তু মেহেরপুরের মন্ত্রী আছে, আপনি কি জানেন?" বলল, "হ্যাঁ, মেহেরপুরের মন্ত্রী আছে। আমার সাথে পরিচয় নাই।" আমার ওয়াইফ বলছে। ফোন করে বলছে আমার ১ম জামিনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা আমার ওয়াইফকে ফোন দিয়ে জানিয়েছেন যে, আপনি সরাসরি আপনার মেহেরপুরের প্রতিমন্ত্রীর কাছে মাপ চান।" প্রতিমন্ত্রী কে? শেখ হাসিনার সরাসরি ফোন কানেক্টেড মানুষ।
আমার জীবন ফেরত দিয়েছেন আল্লাহ। আল্লাহর প্রতি আমি পূর্ণ আস্থাবান। আল্লাহই আমাকে আপনাদের মাঝে ফেরত নিয়ে এসছেন। মানুষের দোয়া এবং মানুষের চেষ্টাও ছিল নিশ্চয়ই। অবশ্যই ফিরতে চাই। দেশটা তো আমাদের। আমি তো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করছি। আমার তো অ্যাসাইলাম এখনো গ্রান্ট হয়নি। অ্যাসাইলাম গ্রান্ট হলে আমি এখানে থাকার চিন্তা করব। আমার সন্তান, পরিবার সব পড়ে আছে। তাদের প্রতিদিন আমি তাদের জন্য চিন্তা করি। প্রতিদিন আমাকে খুব মানসিক চাপের মধ্যে দিন-রাত কাটে। আমি রাত পার করি। আমি দেশে ফিরতে চাই অবশ্যই। আমার গুমের বিচার হতে হবে। অবশ্যই আমার প্রশ্নগুলার যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করতে হবে। অবশ্যই তাদেরকে সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা দিতে হবে আমাকে। যে এই শাস্তি তার যে গুমের যে শাস্তি আমাকে নিশ্চয়তা দিতে হবে। এবং রাষ্ট্রীয় মর্যাদা আমাকে দিতে হবে। কারণ আমি আওয়াজ উঠাইছি বাংলাদেশে। বাংলাদেশের ক্রস ফায়ার এর বিরুদ্ধে আমি লেখালেখি করেছি। বাংলাদেশে যখন সাংবাদিকরা ভয় পায় তখন আমি প্রকাশ্যে নাম লিখে দিছি যে আপনার হলো ক্যাসিনো কাণ্ডে কারা। আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে আমি সবকিছু করতাম।